সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আমাদের আজকের আড্ডা। আজকেও একদম ৬টার সময়টায় আপনার টেলিভিশনে আমরা চলে এসেছি, সাথে সোশ্যাল মিডিয়ার নানান প্ল্যাটফর্মে আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং বরাবরের মতোই ভীষণ ভালো একটা বিষয় নিয়েও আমরা আজকে গল্প করব, আড্ডা দেব এবং অসাধারণ সুন্দর ১.৫ ঘন্টা সময় কাটাবো। পুরো সময় জুড়ে অবশ্যই আমি অহনা তাসনিম খান আপনাদের সাথে থাকব এবং আজকের দিনটি ২১ সেপ্টেম্বর শনিবার শুনলেই মনটা আনন্দে ভরে যায় না, কারণ আমরা পেয়ে যাই রাহিমা সুলতানা রিতা আপুকে। আপু স্বাগতম। তোমাকে আল্লাহ এত যে সুন্দর লাগছে অহনা, তোমার এই কালারটা একটা পিচ কালার, মানে খুবই তোমাকে মানে স্যুট করেছে। আর পিচ কালারটা আমার নিজেরও খুব ভালো লাগে, তার সাথে হোয়াইট কম্বিনেশন ইজ ভেরি গুড, ভেরি নাইস। আমি বরাবরই যেদিন আপনি আসেন আমি আপনার শাড়ির দিকেই তাকিয়ে থাকি, আজকে আপুর কাছ থেকে আমার শাড়িরও একটা কমপ্লিমেন্ট পাওয়া গেল। খুবই ভালো, রিয়েলি সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আপু। এবং তার পাশে আরেকজন খুব মিষ্টি মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার নাম হলো ফারহানা শারমিন চৌধুরী। তিনি একজন উদ্যোক্তা এবং তার উদ্যোগের নাম হলো ফারহানাস ক্লোজেট। ওয়েলকাম টু লেডিস ক্লাব এবং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, তাই না? কেমন লাগছে এসে? আলহামদুলিল্লাহ, আসলে অনেকবারই আমাকে বলা হয়েছে, আসলে টাইমিং মিলছিল না ব্রাইট বলে, তো এবার সিদ্ধান্ত নিলাম যে আসবো ইনশাল্লাহ। তো ফাইনালি খুবই খুশি আমরা আপনাকে পেয়ে। আর আমার পছন্দের একজন, আমার সত্যি অনেস্টলি বলে আমার মা ওনাকে খুব পছন্দ করে। আজকে আমার মা যখন টিভি সেটের সামনে দেখবে আমার মাও খুব খুশি হবে। আর আপনি তো মাশাআল্লাহ খুবই ভালো করছেন সবকিছু। থ্যাংক ইউ। এবং বরাবরই রিতা আপু যেদিন থাকে সেদিন আরেকজন যিনি থাকেন তিনি খুব লাকি ফিল করেন, কারণ আপু পাশে বসলে অনেক কিছু জানা যায়। আমি খুব তার কাছে, তিনি যখন বলে আমি ছেড়ে দেই যে আমি শুধু শিখবো আজকে। এবং আপনারাও নিশ্চয়ই আসলে লেডিস ক্লাবের আমাদের শনিবারের আড্ডাটাকে ভীষণভাবে উপভোগ করেন এবং সেই ক্ষেত্রে আপনাদেরও আসতে ইচ্ছে করবে, আপনারাও নিজেদের মতামত শেয়ার করতে চাবেন আমাদের সাথে। তো আপনাদেরকে সেই জন্যে আমি টপিকটা জানিয়ে দিই। আমাদের যে বিষয়টা হলো স্বপ্নই আমাদের বাঁচিয়ে রাখে এবং এর থেকে বড় আসলে কোনো সত্য হতে পারে না। আমরা যদি স্বপ্ন না দেখি বা আমার জীবনে যদি কোনো স্বপ্ন পূরণ করবার না থাকে, তাহলে কিসের আশায় আসলে প্রতিদিন আমরা বাঁচতে চাইবো? তো সেই ক্ষেত্রে প্রতিদিন ছোট ছোট স্বপ্ন দেখতে হয় কিংবা বড় বড় স্বপ্ন দেখতে হয়। কোনো একটা স্বপ্নকে লক্ষ্য মনে করে সেদিকে এগিয়ে যাওয়ার জন্য হয়তো আমাদেরকে প্রতিনিয়ত বাঁচতে হয়। এই বিষয়ে আমি কথা বলার আসল যোগ্য মানুষটা না, রিতা আপুর কাছে এসে জানতে চাই যে আসলে স্বপ্ন জিনিসটা আসলে কত দরকার আমাদের জীবনে। আসলে স্বপ্ন শুনেই না আমার সত্যি কথা বলতে এই মুহূর্তে দুইটা লাইনের কথা মনে পড়ে গেল। ওই যে এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে না। বাহ, আরো ২ লাইন শুনতে চাইছিলাম। আপু যখনই স্বপ্নর প্রথম লাইনটা বললো সাথে সাথে আমার একটু গুজবাম্পস হয়ে গেল। খুব মিষ্টি একটা সুন্দর বিষয়। আসলে এই গানটা আমারও খুব প্রিয়, তাই ২ লাইন দিয়ে শুরু করলাম। আসলে স্বপ্ন আছে বলে আমরা বেঁচে আছি। স্বপ্ন না থাকলে মানুষ কখনো বাঁচতে পারতো না। সত্যি কথা যেটা, যে আমি এটা দেখব, আমি এটা করব, ওটা হবে, বা আমার লাইফে আমি এটা চাই। তো এর প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা স্বপ্ন থাকে, প্রত্যেকটা মানুষের। সেটা নারী পুরুষ বিভেদে বলছি, আমি জেন্ডার নিয়ে কথা বলছি না, পুরুষ বলো নারী বলো, প্রত্যেকেরই কিন্তু জীবনে স্বপ্ন আছে। তবে এখানে একটা কথা, আমার স্বপ্ন নিয়ে আমি বাঁচলাম, বাট আমার স্বপ্নটাকে আমি সফল করার জন্য কিছুই করলাম না, আমি স্বপ্ন দেখেই গেলাম শুধু। কিন্তু এই যে স্বপ্নটাকে সফল করতে হলে তার জন্য যে কিছু কাজ করতে হবে, আমাকে প্ল্যানিং করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, পড়াশোনা করতে হবে, স্ট্রাগল করতে হবে, কাজ করতে হবে, তবেই না আমি আমার সেই স্বপ্নের লক্ষ্যে গিয়ে পৌঁছাবো। একেবারে আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখার কথা আসলে প্রচুর বলি, কিন্তু ঘুম থেকে উঠে যে কাজটা করব সেটাই আসলে স্বপ্ন পূরণে কিন্তু সেই আলটিমেট ইফেক্টটা রাখবে। আপুর কাছে, ফারহানা আপুর কাছে এসে জানতে চাই যে এই যে স্বপ্ন দেখার ব্যাপারটা, আপনার জীবনের সবথেকে বড় স্বপ্ন কি ছিল? আমার ছোটবেলা থেকেই খুব স্বপ্ন ছিল। আমি যখন ক্লাস 6 থেকে বলছি, আমার 6 থেকে
যখন আমি ছোট ছিলাম তো আমার বাবার সাথে আমার সবসময় শপিংয়ে যাওয়া হতো। তা আমার সবসময় দর্জির কাছে গিয়ে যেটা হতো না যে আমি এটা করবো এটা মানে আমি এটা আমার আব্বা মানে আমার কাপড়টা এরকম হতে হবে, আমার আব্বা বকা দিত, মানে আমি যা বলছি সেটা, মানে আমি এটা বলতাম দর্জি, তো সেটা নিয়ে আমার আব্বুর সাথে একটু খুনসুটি লাগতো। বাবা বলতে এত কিসের পার্টিকুলার, তোমাকে ওই ডিজাইনই লাগবে কেন? তারপর আমার বাবা গভর্নমেন্ট অফিসার ছিল, তো আমাদের এলাকাটা যেহেতু ছিল ওখানে অনেক প্রচুর আমার যারা আমার এইজের ছিল, তো আমি যখন বাসায় থাকতাম না আমার আম্মুর কাছে আসতো যে আন্টি বলে জিজ্ঞেস করে কেমন আছে, আমি কোথায় গেছি, তা বলছেন আন্টি ও কি নিছে, ওর ফারহানার ড্রেসগুলো একটু দেখতে পারে, তা আমি তো যাওয়ার সময় লক করে দিতাম, এদের ড্রেস দেখতে দিব না, কাউকে দেখাতেই দিব না। তো এরকম আমার অনেক কিছু হয়েছে। তো সেই স্বপ্ন নিয়ে আমার মানে ওই তখন থেকে আমার ড্রেসের প্রতি যে একটা ফ্যাসিনেশন ছিল বা আমি করব। তো আল্লাহর রহমতে আমার তখন আর্লি স্টেজে বিয়ে হয়ে যায়। তো হাজব্যান্ড ছিল ম্যারিনে, তো আমার শিপে চলে যেতে হয়। তো মাঝখানে আমার এটা আবার একটু হয়ে গেছে। আর আমি শ্বশুরবাড়িতে যখন এসে জয়েন্ট ফ্যামিলি ছিল, তো ওরা এটা লাইক করতো না যে ওদের বউ এই বিজনেস করবে বা মিডিয়া দেখবো। আর আমি বিয়ের আগে টুকিটাকি মিডিয়াতে একটু কাজ করেছিলাম, র্যাম্পে কাজ করেছি। তো ওইটা থেকে মেনলি আমাকে তাড়াতাড়ি করে বিয়েটা দিয়ে দেওয়া আর কি। ফ্যামিলি অ্যালাউ করছিল না, মানে আমার কাজিন ফুফুরা সবাই, মানে আমার যারা আমার আব্বার রিলেটিভ যারা ছিল কাছে, ওরা বলতো যে মেয়ে কেন র্যাম্পে কাজ করবে, মেয়ে কেন। তো আশেপাশে সবার কিছু পরিবারের একটা মেন্টালিটি থাকে যে একটু ট্র্যাডিশনাল মাইন্ডসেট বা একটু রক্ষণশীল। যদি তো আমার আব্বা বাধ্য হয়ে আমাকে খুব আর্লি স্টেজে বিয়ে, তারপর তো বাকিটা ইতিহাস। তারপর শুরু করেছিলাম, তারপর শিপে চলে গিয়ে আবার আমার স্বপ্নটা আবার একটু স্টপ হয়ে গেল। হ্যাঁ, ওখানে আমি একটু থামিয়ে দিই, সেটা হলো যে আপনি বলছিলেন যে আল্লাহর রহমতে আমার বিয়ে হয়ে গেল, অথচ এটা খানিকটা স্বপ্ন ভঙ্গের ক্ষেত্রে কিছুই না, অবশ্যই তাই। কিন্তু দেখেন মানে কি পজিটিভ একটা মাইন্ডসেট, কি ইতিবাচক একটা মন মানসিকতা, যে আমার স্বপ্ন একটা চলছে, তার মধ্যে কেউ একজন আমার স্বপ্ন ভঙ্গ করার জন্য আমাকে বিয়ে দিয়ে দিল, বাট আমি খুব হ্যাপি, আল্লাহর রহমতে আমার বিয়েটা হয়েছে। আসলে এটা অনেক, আমি না করলেও হবে না, আমি ঘর থেকে মানে আমি নাই করে দিয়েছি আমার, মানে আমি ঘরের ছোট মেয়ে ছিলাম, তো আমার ইমিডিয়েট বড় মেজো বোন ছিল, ওর আগে আমাকে মানে আমার আব্বা মানে আমি এই জগতে থাকতেই পারবো না। আর আমার কেউ যে দেখেছে সেও মানে আমার শ্বশুরবাড়ি থেকে যে আসছিল, তো ওরা বারবার বলছিল ওকেই বিয়ে করবে মানে একদম। তো অনেকটা আর্লি স্টেজে বিয়ে, আমি আসলে তেমন কিছু ভালো করে কি করতে তখন? আমি তখন মাত্র ও লেভেল দিয়েছিলাম। ও লেভেল। তারপর হাজবেন্ডের সাথে শিপে বাইরে যাওয়া, তারপর তো পড়াশোনা কি আর কম? হ্যাঁ, তারপর করেছি, আবার এসে আমি এখানে পড়া, তারপর লাস্টে আমি ফ্যাশন ডিজাইনিংটা এনআইএফডি থেকে বনানীতে যেটা ছিল ওখানে আমি এনআইএফডিটা ডিপ্লোমা করেছি। তারপর 2000 আমি বাসায় তো সবসময় করতাম। তারপর 2017 আমি একটা শোরুম দিয়েছিলাম উত্তরাতে। হ্যাঁ, উত্তরাতে। তো ওখানে কোভিডের সময় এটা বন্ধ করে দিতে বললো আর কি, যে এটা বন্ধ। তারপর থেকে আমি মানে ওই রিস্কটা নিচ্ছে না, যেমন আশেপাশে যারা বলছে এখন আপাতত বিজনেসের অবস্থা খুব একটা, আমি বাসায় বসে। বিজনেস ইজ আ ভেরি বিগ ইনভেস্টমেন্ট, তো সেই ক্ষেত্রে আসলে মানে একটা কি পরিমাণ ব্যাকআপ থাকা লাগে, এবং আপনার হাতে রোলিং মানি থাকা লাগে, এবং একটা জায়গা যখন 2 বছরের জন্য বসে আছেন, আপনার কিন্তু ভাড়া তো আর থেমে না, ভাড়া তো দিতেই হবে। আমার তো শোরুম বন্ধ, বাট ওখান থেকে তো আমার প্রেসার কিট করছে যে আমার মান্থলি রেন্টটা দিতেই হবে, ওইটা তো আমি না করতে পারবো না। তো ওইটা করেছে, আর আমি তারপর বন্ধ করা, বাট আমি ওই দমে যাইনি, স্বপ্নটা সবসময় আমার মানে ভাঙা গড়ার মধ্যেই আছে, বাট আমি হার মানে নেভার গিভ আপ, এটা আমি সবসময় বিশ্বাস করি। তো এখন বাসায় বসে করছি, আর একটা দুটো ফেয়ার করেছিলাম, আর কাস্টমাইজ করে দেই আর কি, মানে কেউ যদি বলে যে ফারহানা আমাকে এটা করে দাও বা এটা, তখন আমি ওইভাবে কাস্টমাইজ করে দিই। ডিজাইনার কাপড়ের দিকেই ফোকাস। হ্যাঁ, আমি মেইনলি দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, পাশাপাশি দেশীয় ম্যাটেরিয়াল নিচ্ছেন। দেশীয়, আবার অনেক সময় যেমন মসলিনটা, যেমন কিছু প্রোডাক্ট আপু ব্রাইডাল ওয়্যার বা কিছু পার্টি ওয়্যার, কিন্তু আবার অনেক সময় দেশে অনেক কিছুতে পাওয়া যায়, তখন একটু ভিন্নতা আনতে হয়, করা লাগে। তো সেই ক্ষেত্রে আবার মসলিন কিন্তু এখন আপু এই যে কিছুদিন আগে কিন্তু আমাদের মসলিনটা ডেভেলপড হয়ে এত সফট একটা টেক্সচারের মসলিন এসেছে। মাঝে তো আমাদের একটা লোকাল মসলিন ছিল, কিন্তু খুব রিসেন্টলি আরেকটা মসলিন এসে গেল। তো ওটার কোয়ালিটি আমি দেখেছি যে চমৎকার, টপ নচ কোয়ালিটি আসে, এবং সেই আগের দিনের আংটির ভেতর থেকে চলে যাবে, সেটা করা সম্ভব হয়েছে। মাসলিন আমার খুব ফেভারিট, আমি প্রচুর মাসলিন শাড়ি পরি এবং নিজেই একটু কাজ করাই ডিজাইনার দিয়ে, যে ওর মতো আমারও কিছু ডিজাইনার আছে। তুমি যেখানে পড়েছো সেখানকার একজন টিচার
আমার বেশ কিছু শাড়ি করে দিত। সৌরভ নাম ওর। আমার স্যার জাহাঙ্গীর স্যারও ছিল। জাহাঙ্গীর স্যার, তোমার সৌরভ স্যারকে আমার কথা বললেই উনি মান্ত্রাতে কাজ করেছিল। হ্যাঁ, এবং শাড়ি, তারপরে জামা, ওড়না, অনেক কিছু আমাকে করে দিয়েছে, একদম এক্সক্লুসিভ শাড়ি করে দিত। এবং আমি যেটা পরতাম সবাই তাকায় থাকতো যে মানে সাদার উপরে ব্ল্যাক, তারপরে হোয়াইট মিক্স করে ও আর আমি দুজনে মিলেই ডিজাইন করতাম। তারপরে আমার শাড়িগুলো ও সব আলাদা করে বানিয়ে আমাকে দিয়ে যেত। গত আমার মনে হয় 15 ইয়ার্স থেকে আমি 15 বছর ধরে ওর কাপড়ই পরি, বেশি পরতাম। মানে এইসব না পরলে মানে তোমার কোনো অকেশনের জন্য মানে কাজ করা শাড়ি বলতেই ওর। আমাকে একটা কাটওয়ার্কের ওড়না করে দিয়েছিল সৌরভ, দারুণ। মানে ওইটা আমি ইন্ডিয়াতে গিয়ে পরে গেছিলাম, সবাই পাগল হয়ে গেছে, বলে এটা কোত্থেকে। আমি একটা ব্ল্যাক কামিজের সাথে মাল্টি কালারের তোমার কাটওয়ার্ক কাজ করা ওড়নাটা, অসাধারণ একটা মানে ওড়না আর কি। এটাই আমি ডিজাইনারদের ব্যাপারে একটু মাঝে মাঝে এনভিয়াস হয়ে যাই যে ওনারা যা ইচ্ছে ভাবতে পারেন এবং যা ইচ্ছে ভেবে সেটাকেই কাপড়ে রূপান্তর করে সেটাকে পরেও ফেলতে পারেন। আবার কিছুদিন আগে আমরা একটা যে বড় বিয়ে দেখলাম, আম্বানি পরিবারের বিয়ে, আম্বানি রাধিকা মার্চেন্ট। তো সেখানে রাধিকা মার্চেন্ট ওর হলুদের কোনো একটা সেরেমনিতে শুধুমাত্র ফুল দিয়ে বুনে বুনে পুরো একটা ওড়না বানিয়েছে। তো সেটা আবার দেখলাম যে এটা নিয়ে অনেক ডিজাইনার কাজ করছে। তারপর কাছে এরকম মেকার আছে যিনি করে দিতে পারবেন? আমার আসলে আমার নিজের পার্সোনালি দুজন মাস্টার আছে, তো একজন বনানীতে আর একটা উত্তরাতে। আমি এক্সক্লুসিভ গুলো যেগুলো ওটা বনানীর একজন আছে, ওনার কাছে করা হয়। আর কেউ যদি বলে যে ওই কাজ, বাট সময় দিতে হয় অনেক, তো ফ্যাব্রিক ম্যাচ অনেক টাইম দিতে হয়। অনেকে খুব বেশি তাড়াহুড়ো। টিচার যে সৌরভ, ওর মানে কারখানায় গিয়ে যে আমি কত বসে থেকেছি কাজ করে, এগুলা না টাইমও দিতে হয়। তুমি একটা জিনিস যদি করতে চাও প্রপার ওয়েতে, যে তোমার মতো করে, আমি কিন্তু এই ব্যাপারে খুবই খুঁতখুঁতে। মানে আমার রং মিলতে হবে, কালার মিলতে হবে, সুতার রং সিল্ক সুতা দিল না কি সুতা দিল, এগুলো সব শেড হবে, কি শেড হবে। আমি এরকমও হয়েছে চায়না থেকে সুতো এনেও ওকে দিয়ে কাজ করিয়েছি। এমন থাকে না, রাতে ঘুমাতে গেলাম হঠাৎ করে একটা ডিজাইনের আমি এটা করছি, যে আমি ঘুম থেকে উঠে গেলাম, উঠে ওটা পাগলামি ওটা শুরু করেছি, ওটা করছি, যে আবার তো আমাকে এটা নিয়ে অনেক বকাও শুনতে হয়েছে। স্বপ্ন মানে কিন্তু এটাই যে আপনাকে ঘুমোতে দেবে না, আসলেই তাই। আরো কথা হবে, আমরা কিন্তু স্বপ্ন নিয়ে কথা বলছি এবং বেশিরভাগ সময় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে আমরা অভ্যস্ত, এটা নিয়ে বেশি প্রচলন হয় আসলে। কিন্তু বেশিরভাগ মানুষের স্বপ্ন এতখানি বড় হয় যে সেই স্বপ্ন আসলে আমাদেরকে একটা সেকেন্ডও ঘুমোতে দেয় না। কখন আমি পৌঁছবো সেই স্বপ্নে, এরকম নানান রকম জাগিয়ে রাখা স্বপ্নের গল্পগুলো আমাদের সাথে ভাগাভাগি করতে আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন আপনারা আমাদের সাথে আড্ডা দিতে। আমি নিয়ে নিচ্ছি আমাদের আজকের আয়োজনের প্রথম বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ছোট্ট একটা বিরতির পর আরো একবার ফিরে আসলাম এবং এখন এসে আপনাদের সাথে অবশ্যই আমাদের বিষয়টা আরেকবার জানিয়ে দিতে পারি, অথবা আপনারা তো দেখতেও পাচ্ছেন, স্বপ্নই আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমাদের এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন আপনার টেলিভিশনে, ফেসবুকে এবং আমাদের ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং একদম আপনার সাথে সরাসরি আলাপ হয়ে যাবে। আমাদের স্ক্রিনে যে জুমের আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া আছে, আপনারা সেটা ফলো করে এখনই যদি আসার চেষ্টা করেন, এখনই আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়ে যেতে পারবেন এবং আমাদের সাথে আজকের বিষয় নিয়ে সরাসরি আলাপ করতে পারবেন। এই আয়োজনটা শুধুমাত্র নারী বন্ধুদের জন্য, নাম দেখেই আপনারা বুঝতে পারছেন অনেক পুরুষ ভাই এবং বন্ধুরা আমাদেরকে দেখছেন, তারাও আসতে চান। আমরা জানি আপনারা আমাদেরকে ভীষণ আসলে উৎসাহ দিতে চান এবং আমাদের সাথে এসে কথা বলতে চান। তো সেক্ষেত্রে যেহেতু এখনো আমরা এই লেডিস ক্লাবের এখনো পুরুষ সেকশনটা বা সেগমেন্টটা শুরু করিনি, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের জীবনের নারীদেরকে পাঠিয়ে দেবেন, আপনার বক্তব্যটা তার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে যেতে পারে। আপুর কাছে আবারও যে কথাটা বলছিলাম, স্বপ্ন নিয়ে কথা বলছিলাম, তো সেই ক্ষেত্রে আমি রীতা আপুর ছোটবেলায় জানতে চাই যে আপু ছোটবেলায় কি স্বপ্ন দেখতেন, কি হব আমি? আমার না মানে অ্যাকচুয়ালি ছোটবেলায় এইরকম না, আমার মনে একটা জিনিস আমি ছোটবেলায় চিন্তা করতাম যে আমি কিছু একটা করব। মানে আমি শুধু হাউসওয়াইফ, যেটা আমার মা, নানি, দাদি যাদেরকে দেখেছি আশেপাশে, আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি চিটংয়ে, তো
আমাদের যে অনেক বাড়ি, অনেক লোকজন একসাথে খাচ্ছে, মাকে দেখতাম সকালে রান্না, দুপুরে খাওয়া, রাতের খাওয়া, ওর মধ্যেই জীবন শেষ। তা আমি ভাবতাম যে না, এই লাইফ আমি নিব না কখনো। তখন আমি ডিসাইড করলাম যে আমি পড়াশোনা করব। ফার্স্ট আমাকে কাজ করতে হলে লেখাপড়া করতে হবে। তখন আমি ম্যাট্রিক পাস করলাম, ইন্টারমিডিয়েট এনায়েত বাজার মহিলা কলেজ থেকে পাস করলাম। তারপরে আমি মানে চিটাগং ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, এবং ইউনিভার্সিটিতে যখন ভর্তি পরীক্ষা দিতে যে একাই চলে গেছি বন্ধুদের সাথে, গিয়ে ওখানে সিলেক্ট হয়ে মাকে এসে বললাম যে আমাদের সময় তো এরকম ছিল না যে মায়েরা পিছে পিছে যেত, আমরা একা একাই সব করতাম। তারপরে মাকে বললাম যে ভর্তি একটু কষ্ট যাওয়া সেটা ছিল। তারপরে তো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পুরা এক চান্সে মাস্টার্স কমপ্লিট করে বের হয়ে তারপর আর কি জীবন শুরু করেছি। তারপরে তো আমার মনে হয় যে অনেকের থাকে যে স্বপ্ন পূরণে দেখা যায় যে এ ওটা রেফার করে, সে সেটা রেফার করে। আমার মনে হচ্ছে যে আপনি আপনার স্বপ্ন নিজেই ক্রিয়েট করেছেন। রেফার করেছিল আমাকে, অলরেডি রেফার করা না, রেফার আমি ওইদিকে অল্প পরীক্ষা টরীক্ষা দিয়ে সেটও হয়ে গেছিলাম। আমার একটা ব্যাংকে জব হয়ে যায় তখন, একদম মানে আগ্রাবাদে আমার অফিস ছিল, এবি ব্যাংক, প্রথম ব্রাঞ্চ ছিল তখন। আমি পরীক্ষা দিলাম, পাশও করলাম, সব কিছু ঠিক, মানে আমি ওখানে জয়েন করব। তো মাঝখানে একটা গ্যাপ ছিল, তখন আমি রান্নার বিষয়টাতে আসলাম। তো রান্না শিখতে গেলাম একজনের কাছে, একজন আর্মি অফিসার ওয়াইফ, জামাল খানে বসতো ফারহানা। আমি করেছি বেকিং কোর্সটা করেছিলাম। ফারহানাকে চিনেন এমন করে? আমি ফারহানার ছাত্রী ছিলাম। তো আমার মার ফ্রেন্ড ছিল ফারহানার মা, তো মা আমাকে ভর্তি করা দিল। আমার 2 মাসের একটা গ্যাপ ছিল। তো তখন গেলাম, আমি খুবই ইন্সপায়ার্ড হই। উনি যতগুলা কোর্স করাতো সবগুলাতে আমি ভর্তি হয়ে যাই। ভর্তি হয়ে আমি সপ্তাহে পুরো 6 দিনই যেতাম, একদিন শুধু ওনার বন্ধ ছিল, ফ্রাইডেটা মনে হয় উনি বন্ধ রাখতো। আমি সব ক্লাস করলাম ওনার, একদম বেকারি, কেবেনা, আমি বেকিংটা করেছিলাম, এভরিথিং উনি যা করিয়েছে, ডেজার্ট থেকে শুরু করে মানে এমন কিছু বাদ নাই, মোগলাই, চাইনিজ সব কিছু করে। দেখতাম কি, আমি যখন ওখানে ক্লাস করতাম, তখন আমি যখন ক্লাস করেছি আমরা 500 টাকা করে পার হেড ওনাকে আমরা ফিস দিয়েছি, এবং অনেক মহিলারা আসতো ওনার। তখন আমি হিসাব করলাম যে মিনিমাম আমি যদি ধরো 50 জন ওনার মানে হতো, কম করে হলো 50, মানে সবগুলো ক্লাস ধরলে আর কি। তখনই আমি ওই সময় ওনার ইনকাম হিসাব করে দেখলাম যে প্রায় 50,000 টাকা মাসে, 50 to 60,000 টাকা মাসে। আর আমার বেতন কত? 5,000 টাকা দিয়ে আমার জীবন শুরু। তো সেই 86 ওনাকে দেখে আমি যে কি পরিমাণ ইন্সপায়ার হইলাম, তারপরে চাকরি বন্ধ। আমি বললাম যে না, আমি কোনোভাবেই এই আর ব্যাংকের চাকরি, একঘেয়েমি জীবন, আর আমি হিসাব ভালো রাখতে পারি না। দেখা যায় আমার বন্ধুরা আমাকে এমনিতেই খাপাচ্ছিল, তুই তো প্রথমে নিজের গয়না দিবি, তারপরে আর কোথা থেকে কি কি দিবি। কারণ এমনি তো আমি হিসাবে কাঁচা ছিলাম, আমি পলিটিক্যাল সায়েন্সে পাশ করেছি, তো যার জন্য আমার স্ট্যাটিস্টিক্সটা খুব প্রবলেম হতো আমার। ওই জন্য আমার বন্ধুরা জানতো যে আমি অঙ্কে অত ভালো ছিলাম না, আমার মতো। আমি কিন্তু অঙ্কে ভালো, কিন্তু আমার মনে হয় অঙ্ক ভালো লাগে না। আমি মিলিয়ে ফেলেছিলাম যে আমার তখন মনে হয়েছিল যে এই প্রফেশনে আমি যদি আসি আমি অনেক ভালো করতে পারবো। ফারহান আপার কাছে কমপ্লিট করে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি পর্যটনের পুরো 9 মাসের কোর্স করি, একদম ফুল ডিপ্লোমা, ফুড অ্যান্ড বেভারেজ, প্যাস্ট্রি অ্যান্ড বেকারি এবং হোটেল ম্যানেজমেন্ট, একসাথে 9 মাস কমপ্লিট করে আমি একটা ইনস্টিটিউট শুরু করি। এই হলো আমার যাত্রা। বাহ, আর আমাকে থামতে হয় নাই। ফারহানা ইন্সপায়ার করেছে ওনাকে। হ্যাঁ, ফারহানা তো সবসময় বলে যে, আমি তো ওনার কথা আমি সবসময় বলি, ফারহান আপার কথা, যে উনি আমার গুরু ছিলেন একসময়। তো আপা অনেককেই বলে যে আরে ও আমার শিষ্য হলে কি হবে, ও অনেক দূরে গিয়ে। আরেকটা বিষয় হলো যে মাঝে মাঝে আমরা যে কাজটা করতে চাই, অনেকেই দেখে ভাবে যে না না ও পারবে না, সে পারবে না, কিন্তু নিজের সম্পর্কে নিজের ভিশনটা অতখানি হতে হয় যে না আমি পারবো, আমি জানি আমি পারবো, এবং আমার ক্যাপাসিটি কি আমার থেকে ভালো আর কেউ জানে না। আমি খুবই মানে এই বিষয়টা আমার কাছে এত ভালো লেগেছিল তখন রান্নাকে, বিশেষ করে চিটাগং
ইউনিভার্সিটিতে, যেখানে মাত্র 20টা মেয়ে, বাকি সব ছেলেরা ছিল আমাদের সময়, এত কষ্ট করে পড়াশোনা কমপ্লিট করে রান্নাকে ক্যারিয়ার হিসেবে নিব, এটা অনেকেই দুঃখ পেয়েছিল, অনেকেই মন খারাপ করেছিল আমার সাথে। আই ডোন্ট কেয়ার, আমি বলেছি দেখো বাবা, আমি ওইটা পারবো না, আর 2 দিন পরে আমাকে একঘেয়েমি লাগবে, আমি ছেড়ে দিব, এটা আমি করতে পারবো না। আর আমার মনে হয় কুকিং এর উপরে আমার একটা অলরেডি, তখন শুধু কুকিং না, এটাকে আমি আসলে বিজনেস হিসাবে নিয়েছি। আমি তোমাকে আজকে ফ্র্যাঙ্কলি বলছি, দিস ইজ নট কুকিং, দিস ইজ বিজনেস। আমার মনে হচ্ছে যে এই ব্যবসা থেকে আমি অনেক আয় করব, এবং আমি মাশাআল্লাহ, তুমি জানো চিটং লেডিস ক্লাবে আমি যেতাম, এরপরে ফারনাপার তো ফারনাপার জায়গায় ছিল, লেডিস ক্লাবে গিয়ে আমি কত ধরো একসাথে 1 সপ্তাহ ক্লাস করাতাম, এক একটা কোর্স করাতাম 4 দিন 5 দিন এরকম করে করে, দেখা যেত যে আমি 1 উইকে 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করে নিয়ে আসছি। তো সেই ক্ষেত্রে ওই যে নিজেকে বুঝতে পারার ব্যাপারটা, সেটা একটু ফারহানা আপুর কাছে এসে শুনি। সেটা হলো যে এই যে মানে অনেকেই কি এরকম হয়েছিল যে আপনি হলো একটা সেক্টরে পড়াশোনা করলেন, কিন্তু তারপরে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি ক্লোদিং নিয়ে বা স্টাইলিং নিয়ে কাজ করছেন, তো অনেক সময় যেই সময়টা আপনি শুরু করেছেন ইট ওয়াজ নট ভেরি পপুলার, তো অনেকেই বলতে পারে যে না এটা কি কোনো কাজ হলো, এটা তুমি কেন করবে? তো সেই ক্ষেত্রে এই যে মানুষকে বোঝানো যে আমি পারবো, সেই কথাটা বা নিজের মধ্যে নিজের যে বিশ্বাসটা তৈরি করা, এই প্রসেসটা কি ছিল? আপনি ঠিকই ধরেছেন। আসলে আমি যখন ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করছি, তখন আমার যে পার্টনার, লাইফ পার্টনার, উনি আমাকে সবসময় বলতো, তুমি এত কিছু সাবজেক্ট থাকতে দর্জির জন্য তুমি এতগুলো টাকা খরচ করো, দর্জি আমি বুয়া, আমাকে বলতো যে তুমি এইটা শেখার কি হলো, তুমি তো মাশাআল্লাহ পারো, টেলারিং যে গিয়ে বলছো সবকিছু, কিন্তু আমার তো একটা সার্টিফিকেট দরকার ছিল, আর আমি যখন বাইরে যাচ্ছি ওইটার ভ্যালুটা অনেক বেশি ছিল। তো আমাকে সবসময় বলতো যে তুমি এত সাবজেক্ট থাকতে, এত কিছু থাকতে, তোমার এই টেলারিং আর তাও আবার দর্জিটা, এইটার জন্য তোমার মানে ইয়ে করে পড়াশোনা করতে হবে। তো এটা নিয়ে আমার একটু সমস্যা অনেক বেশি হয়েছে, বাট আমি হার মানি নাই। আমার একটা জিনিস আমি কখনো হার মানতে, আমাকে যে যেটা বলুক, আমি এটা স্বপ্নটা ইনশাআল্লাহ আরো ভালো করে আরো সামনের দিকে যাব, তো করছি আলহামদুলিল্লাহ। একদমই তাই। এবং আরেকটা বিষয় তো না, প্রবলেম তো আসে, অনেকে এটা নিয়ে বলো তুমি এত সাবজেক্ট, তুমি এটা নিয়ে, মানে আমার আশেপাশে আমার প্রায় এখন আমি না আপা, আসলে সত্যি কথা এই সেক্টরটা আমি বুঝি। যেমন আমি রান্না বান্নাও একটু মোটামুটি পারি, আপনার মতো পারবো না। আমি বেকিং কোর্সটা ফারহানা যে বলছেন ওনার কাছে, ম্যাম ওনার কাছে আমি করেছিলাম, কিন্তু আপু আমি যতটুকু রান্না, আমাকে যেমন বলে তুমি ওই সেক্টরে যাও, রান্না করো বা ওইদিকে করো, দেখ, বাট আমার না ওই যে, আমি যেহেতু ড্রেস নিয়ে বুঝি, আমার কিন্তু ফ্যাশন ডিজাইনারদের অনেক ভালো লাগে। কেন লাগে? বর্তমান বিশ্বে তাদের কিন্তু প্রচুর স্কোপ আছে। একজন ফ্যাশন ডিজাইনার গার্মেন্টসে কিন্তু প্রচুর টাকা দিয়ে তার জব হচ্ছে। যেমন আমি বলি যে আমার প্রফেশনে যারা শেফরা লক্ষ লক্ষ টাকা কিন্তু আয় করে, একেবারেই তাই। এইটা মানুষ বোঝে না। মানে আমি কিন্তু ওই মানে কত আজ থেকে 30 বছর আগে স্বপ্ন দেখে ফেলেছিলাম যে আমি আমাদের সাথে স্বপ্ন দেখতে আরো অনেক বন্ধুরা আছেন আমাদের সাথে। কি সুন্দর করে আমার সাথে ম্যাচিং করে রাশিদা আপু এসেছে, তারপর আমার সাথে আছে হলো সামান্তা, তারপর আছে আমাদের সাথে সোনিয়া আপু, তারপর আমাদের সাথে আছে তন্দ্রা আপু, এবং আমি আজকে চোখে কোনো চশমা বা লেন্স ছাড়াই আপনাদের সবার নাম পড়তে পেরেছি। কি কি সুখের, ধন্যবাদ। তো এখন একটা বিরতির সময়ও হয়ে গেছে, আমরা বিরতি থেকে এসে অবশ্যই সবার সাথে আরো অনেক গল্প করব, আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর আরো একবার তো চলেই আসলাম, এবং আজকে আমরা স্বপ্ন নিয়ে কথা বলছি, এবং দুজনের বিষয়ে যেটা আমরা আজকে শুনছিলাম, আমরা সবাই এটা জানি যে মানুষের আসলে অনেক রকম নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া আসবে, কিন্তু দেখা যাবে কি মানুষ আসলে সারা জীবন কিন্তু খাবার খাবেই, বস্ত্র কিন্তু তারা পরিধান করবেই, দুটোই মৌলিক চাহিদার বিষয়। এবং এই দুটো জিনিসের সাথে যারা সম্পৃক্ত হতে পারেন তাদের আমার মনে হয় যে তারা আসলে দেশের অর্থনীতি কন্ট্রোল করেন, দেশের আসলে পুরো বিষয়টা, দেশের কূটনীতি বা অর্থনীতি পুরো ব্যাপারটাই কিন্তু আমাদের মৌলিক চাহিদা তার আশেপাশেই গড়ে ওঠে। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য,
এই এই পাঁচটা মৌলিক চাহিদার সাথে কাজ করা বা কোনো না কোনোভাবে কানেক্টেড থাকলে সকল ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই পাঁচটা জিনিস আপনাদের জীবনে রয়েই যাবে। তো স্বপ্ন দেখলে এইভাবেও বুঝে শুনে দেখতে পারেন, একটুখানি সাজেশন দিয়ে দিলাম। এবং আমাদের সাথে অনেক স্বপ্নময়ী নারী আছেন যারা কিনা জুমে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই যে খুব পছন্দের মানুষ সব, এই যে দেখেন আমার সাথে আরেকজনও ম্যাচ করে এসেছে, নাহিদা নেলি আপু। সবাইকে সুন্দর লাগছে। রাশিদা আপু সবার আগে, একদম আমার আয়োজনের শুরুতে রাশিদা আপু এসেছে, তাই তাকেই আগে হ্যালো বলতে চাই। রাশিদা আপু, মনে হচ্ছে যে খুবই সুন্দর আবহাওয়া আজকে, কেমন বোধ করছেন? আকাশের রংটা অসম্ভব সুন্দর। সবাইকে আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম শুভ সালাম। সকাল। শুভ রীতা সকাল। আপুকে অনেক শুভ সকাল। সবাইকে খুবই সুন্দর লাগছে। তার মধ্যে রীতা আপু তো অসাধারণ ব্লাউজ এবং মালার তাই না কালারটা বলেন? পরে আমি আসছে। শাড়িটার দিকে মানে নজর একদম দিতে আমার দিতে প্রিয় কালার। আরে ওরা Thank কাঁদবে you না, ওরা so কাঁদলে much. তো ওনাকেই দেখতে থাকি। Thank you রীতা আপু so আসলে তো much. তাকেই দেখতে থাকে। Thank you so much. ওয়েলকাম। জি হ্যাঁ, আপু, আজকে আসলে জি। আমাদের ওয়েদারটা খুবই সুন্দর, যেমন আকাশ তেমনি গ্রিনটাও একদম চকচকা হয়ে গেছে ঠান্ডা ওয়েদারে। সব মিলিয়ে খুব নাইস ওয়েদার আমাদের দিস উইক। তো ভালো লাগছে। আর আমাদের টপিকটা আজকে খুবই সুন্দর, এটা খুবই একটা শিক্ষণীয় বিষয়। যেমন রীতা আপু বলছিলেন, আমার লাইফটাও আসলে ওরকম 90-র আগের দিকে। সো আমি ব্যবসায়ী মেয়ে ছিলাম, রীতা আপু যে কথা বললেন, কিন্তু ব্যবসায়ীদের রুটিন খুব কম থাকে, জীবনটা একটু এলোমেলো। সেই জন্য আমার বিয়ের আগেতে ইচ্ছে ছিল যে একজন চাকরিজীবী অফিসারই আমার লাইফে আসুক। তো আনফর্চুনেটলি তাই হয়েছে। কিন্তু বিয়ের পরে আমি যেটা স্বপ্ন দেখার বিষয়টা, সেটা একটু পিছন থেকে বলতে হচ্ছে। কারণ বিয়ের পরে আসলে আমার বাবার বাড়ি এবং আমার বা আশেপাশে আমাদের আত্মীয়তা সবই পুরুষ পরিচালিত আর কি সমাজ বা সংসার ছিল। আমার মায়ের বাড়া বা বোন বা আত্মীয় স্বজন সবাই মানে পুরুষ পরিচালিত সংসার ছিল। তো আমার ধারণা ছিল সেইভাবেই হবে। তো আমার বিয়ের পরে দেখলাম যে আমার হাজবেন্ড খুবই ভদ্র, শিক্ষিত, বাইরে চাকরি করেন। কিন্তু তখন আমার 3টা অপশন চলে আসলো। এক হলো যদি আমি স্টাডি করতে চাই, কন্টিনিউ করি, তাহলে আমার দেশ বিদেশ ঘোরা হয় না। আমার হাজবেন্ড তখন ওয়ার্ল্ড ট্যুর ঘুরতেছিল, তার সাথে ঘোরা হবে না। আর যদি সংসার করতে চাই তাহলে আমার আর কেরিয়ার হবে না। এই সিচুয়েশনে তখন আমি চিন্তা করলাম, প্রথম দিকে তো আগ্রহ ছিল যে চাকরিজীবী হাজবেন্ড হবে, ভালো লাগবে, রুটিনে চলবো। কিন্তু যখন দেখলাম যে আমার হাজবেন্ড খুবই ভদ্র, চুপচাপ, মানে এগুলার দিকে তার কোনো টানাপোড়েন নেই যে কি করতে হবে বা কিভাবে এস্টাবলিশ হতে হবে, সেরকম চিন্তা ভাবনা তার ছিল না। এমনিতে তারা ওয়েল এস্টাবলিশ, জিকাতলাতে নিজেদের বাড়ি। তো তারপরে তখন আমি মানে লেখাপড়া একটু স্থগিত করি, ওর সাথে ঘোরা শুরু করলাম দেশ বিদেশে 90-এর আগে, 87-80-এর দিকে। তো ঘুরতে ঘুরতে তারপর দেখলাম যে না, ও কোনো কিছু এস্টাবলিশ, বা আমারও তখন বয়স এতই কম, মাথায় এত কিছু আসতো না। কিন্তু তারপরেও তখন আমার মাথা চাড়া দিয়ে উঠেছে যে স্বপ্ন, হ্যাঁ আমার বাবা এবং আত্মীয় স্বজন সবাই যে জায়গায় আছেন, আমার হাজবেন্ডকে ওই জায়গায় আমাকে নিতেই হবে, মাস্ট। আমাকে তাদের লেভেলে উঠতেই হবে, আমাকে দাঁড়াতেই হবে। কিভাবে করা যায়? ও তখন বাইরে চাকরি করে, এছাড়া আর সে কিছু বুঝে না কিভাবে কি করবে, কোনো ডেভেলপিং জিনিসপত্র তার কোনো কিছুই ছিল না। তখন আমার মাথায় আসলো যে কিভাবে ওয়েল এস্টাবলিশ হওয়া যায়, আমাদের ছেলেপেলে যখন হবে তখন কিভাবে চলবো। এই প্ল্যানিং করতে করতেই আমি তখন ব্যাংকে এখানে সেখানে, যে এখন যে উদ্যোক্তা, আমিও কিন্তু আমার পার্সোনাল লাইফে উদ্যোক্তা ছিলাম। আমার মনে আছে এখনো যে একটা ব্যাংকে 25,000 টাকার জন্য আমি অঝরে কাঁদছিলাম। মানে আমার বাবার বাড়িতে চাইলে 25 লাখ টাকাও পেতাম, কিন্তু সেটা চাওয়ার মতো তো না। তো এইভাবে করে করে হ্যাঁ 25,000 টাকা লোনের জন্য টাইম শেষ হয়ে গেছে। আমি অনেক চাচ্ছিলাম। আমার বড় বোন তখন তার গয়নাগুলো আমার হাতে দিয়ে বলছে, তুই এত কান্নাকাটি করিস, আমার এই গয়নাগুলো সব বিক্রি করে তোর কাজে লাগা। তো সেই থেকে আমি তিল তিল করে করে ঢাকায় প্রপার্টি বলেন, এটা বলেন, দেশ বিদেশ ঘোরা বলেন, সবকিছু ছেলে মেয়ে হওয়ার আগেই একদম আমি আলহামদুলিল্লাহ গুছিয়ে নিয়েছি, দেশ বিদেশে বলছি। তারপরে আমি ফাঁকে ফাঁকে, তখনকার দিনে ছিল পুতুল বানানো শিখা, YMCA-তে সেগুলো শিখেছি, পুতুল বানানো, ফুল বানানো, ক্রিস্টালের পুতুলগুলো বানানো। হ্যাঁ, এবং সব কোর্স আমি করেছি গ্রিন রোডে যে। কিন্তু আমার নিজের এই যে একটা হলো অল্প বয়স ছিল, এই 17-18 বয়স, দেশ বিদেশ ঘোরার একটা লোভ লালসা, আর একটা হলো হাজবেন্ডের মানি, চাকরিজীবী বুঝতেই পারছেন, তাকে ওইভাবে আমাদের স্ট্যাটাসে ওই সমপরিমাণে উঠে নেওয়া। তো দুটো মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি দুটোই ব্যালেন্স করে, স্টাডিটা আমার কম হয়েছিল, স্টাডি আর আমি ওরকম করতে পারিনি,
কিন্তু বাকি আমি ওখানে বলেন, বাংলাদেশে বলেন, কানাডা বলেন, সবকিছুই আমি প্রপার হতে আমি করেছি। আমার হাজবেন্ড তো এগুলা জীবনে কিছু দেখেনি। এবং আমি এটা প্রাউডলি বলি, আমি কানাডায় এসে আমার হাউস কিনেছি $1 মিলিয়ন, আমি আমার নিজের যোগ্যতা। বাহ, এই কথাটা বলতে পারাটাও তো আপু ভীষণ শান্তির, তাই না? সেলফ স্যাটিসফ্যাকশনটা আছে যে এই কথাটা আমি বলতে পারছি নিজেকে নিয়ে। সোনিয়া আপুর কাছে আসি। সোনিয়া আপুর সাথে শেষ দিন আসলে বেশ একটু মন খারাপ আপুর হয়ে গেছিল এবং তারপরে আমারও খুব মন খারাপ হয়ে গিয়েছিল। তো এই জন্য আজকে এসে একটু দেখি যে আজকে স্বপ্ন নিয়ে কথা বলি। যে আমরা তো অনেকেই অনেক স্বপ্ন দেখি, অনেক স্বপ্ন পূরণ হয়, অনেক বেশিরভাগ আবার ঝরে পড়ে। তো সেই ক্ষেত্রে আপনার আসলে স্বপ্ন নিয়ে কি ভাবনা সেটা শুনি। শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক সুন্দর লাগছে, ক্যাট আছে না কিউট ওরকম যে ফুল বাঁধানো হয়েছে। থ্যাংক ইউ। রীতা আপু কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ। আপনি তো আমাদের গুরু। আমি নিজেও একজন শেফ, আমি আইসিটি কালিনারি থেকে কোর্স করে। ভেরি গুড, খুব ভালো। আমাদের শেফ। যাই হোক, আমি ঘুমায় স্বপ্ন দেখি না, আমি মনে ঘুমে কমই স্বপ্নে দেখি, আমি কখনো স্বপ্নে দেখি না। আর যদি কখনো দেখেও থাকি আমি সেটা ভুলে যাই। কিন্তু আমি জেগে জেগে স্বপ্ন দেখতে ভালো লাগে আমার। আমি জেগে জেগে স্বপ্ন দেখি যে এটা করবো সেটা করবো, কিন্তু আমার স্বপ্ন কখনো পূরণ হয় না। আমি যেটা নিয়ে, আমি যদি নেক্সাস টেলিভিশনকে নিয়ে বলি যে আজকে এটা বলবো এটা করবো, হ্যাঁ, সেটা আমাকে প্রশ্ন করা হয় না, সেটা আমার বলাও হয় না। যদি কখনো বলি যে আজকে নেক্সাসে বসবো, সে যে গোজে, সেদিন দেখি আমার পাশে কারেন্ট নাই। হ্যাঁ, আমি ওরকম ভাবে স্বপ্ন দেখি না, চিন্তাও করি না, কিন্তু আমি স্বপ্ন দেখতে পছন্দ করি। যেমন আমি স্বপ্ন দেখি যে আমি যেহেতু উদ্যোক্তা, আমি একটু অন্যরকম জিনিস নিয়ে কাজ করি। যে আমি পিঠা বানানো, ঢাকা সিটিতে সবাই পিঠা বানাতে পারে না, সেটা যত বড় শেফই হোক না কেন। যেমন ফাহমিদা আমাদের আইসিটির কালিনারি দেখা যায় যে ম্যাম, সেও আমার মাঝে মাঝে বলে যে তুমি এত এত পিঠা বানাও। তারাও হয়তো বা আমার মতো এত আইটেম, এত ভেরিয়েশন পারে না আমার কাছে মনে হয়। এবং ইলিশের পিঠাটা খুবই খুবই সময় সাপেক্ষ এবং খুবই ইন্টারেস্টিং একটা পিঠা। আমি অনেক আইটেম, অনেক ভেরিয়েন্স আমি ফিউশন করতে পছন্দ করি। আমি আমার চিন্তা চেতনা শুধু এটাকে নিয়েই। আমার কাছে মনে হয় যে এটাকে আরো বেশি কিভাবে দক্ষ করানো যায় এবং নারী উদ্যোক্তা কিভাবে এই থেকে তৈরি করা যায়। এবং আমার কাছে আমার প্ল্যান আছে যে ভবিষ্যতে আমি হয়তো সবাই অনেক বিরিয়ানি তৈরি কাচ্ছি, মানে কন্টিনেন্টাল নানান আইটেম শিখায়। হ্যাঁ, মানে কয়েকদিন পর আমাদের একটা কোর্সও আছে যেটা হলো সামুদ্রিক মাছ দিয়ে কিভাবে কি অনেক কিছু শেখায়, কিন্তু পিঠা আমি কাউকে দেখি না শিখাতে। কেক শিখায়, বেকারি আইটেম শিখায়, কোর্স 1 কোর্স 2 সবাই করে, কিন্তু কেউ কখনো পিঠার আইটেম শিখায় না। আমার কাছে মনে হয় যে এটা আসলে দরকার আছে যে নারীদের পিঠা না। আমি যখন আমার ইনস্টিটিউটে আমি শিখিয়েছি, এপিক ইনস্টিটিউটে, আমি আপুকে টিভিতে পিঠা বানাতে দেখেছি। আমি অনেক পিঠা বানাতে পারি এবং নারীরা এটা নিয়ে অনেক দূর এগিয়ে যাক, কারণ কি পিঠা আমাদের ঐতিহ্যবাহী একটা জিনিস আমাদের দেশে, তাই না? আসলেই তাই। সেটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। দেখা যায় আমাদের জেনারেশন পিঠা আমরা চিনি, কিন্তু আমাদের যে মানে বাচ্চা কাচ্চা আছে তারা আসলে পিঠা চাইতে চাইনিজ আইটেম বেশি পছন্দ করছে। হ্যাঁ, তা আমার কাছে মনে হয় যে আমরা বাঙালি হিসেবে আমাদের পিঠাটা আসলে সবাই চিনুক, সবাই। এবং এই পিঠাকে বাঁচিয়ে রাখার দরকার আছে, কারণ হলো ডেজার্ট হিসেবে আমার কাছে মনে হয় অন্যান্য নানান ওয়েস্টার্ন ডেজার্টের থেকে পিঠা ডেজার্ট হিসেবে স্বাস্থ্যকর বটে। আমাদের নিজস্ব জিনিস দিয়ে নিজের মতো করে ঘরে তৈরি করে নেওয়া যায়। অনেক ধরনের পিঠা হয় এবং আমাদের শুধু তা না, বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস যেটা, সুন্দর জিনিস যেটা, বিশেষ করে এই সামনেই শীতকাল আসছে, নতুন গুড় উঠবে, নতুন ধান, সবকিছু মিলে সারা বাংলাদেশের ঐতিহ্য আছে। যেমন নোয়াখালীতে একরকম পিঠা হয়, কুমিল্লাতে একরকম, বরিশালে একরকম, চিটাগংয়ে একরকম। এই যে সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ধরনের পিঠা, প্রত্যেকটা এলাকার আলাদা পিঠা নিয়ে একটা ফেস্ট করা সম্ভব, মানে এত বেশি পিঠা। আমার হয়েছে কি, আমি যেহেতু জাজ হিসাবে কাজ করি আজকে বহু বছর ধরে, 17 বছর ধরে, যে সেরা রাঁধুনিতে, তখন ওই সুবাদে আমার
এই পিঠাও সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখার সুযোগ হয়েছে, খাবারও সুযোগ হয়েছে। এটা আমার জন্য সত্যি একটা বড় পাওয়া। একেবারেই তাই। আপনার কাছে এই ব্যাপারগুলো নিয়ে শুনবো। আসলে আমাদের দেশীয় ঐতিহ্যকে ধরে রাখা, সেটা আসলে স্বপ্ন এবং বাস্তবায়ন করতে পারার মতো একটা স্বপ্ন। অনেক ক্ষেত্রে এই স্বপ্নটার জন্য আমরা কাজ করছিও ইতোমধ্যে। আরও নানান স্বপ্ন নিয়ে কথা বলবো, যেগুলো আপনাকে জাগিয়ে রাখে, ঘুমোতে দেয় না, কাজে ব্যস্ত রাখে। আমাদের সাথেই থাকুন, নিয়ে নিচ্ছি একটা বিরতি। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আমরা আজকে যেহেতু স্বপ্ন নিয়ে কথা বলছি, সবার স্বপ্নের এক এক রকম আসলে উচ্চতা। কেউ ভাবেন যে না, ছোট স্বপ্ন দেখি, ছোট ছোট পদক্ষেপে এগোনো যায়। আবার অনেকে এটাতে বিশ্বাস করেন যে স্বপ্ন অনেক বড় দেখতে হবে, যাতে অ্যাটলিস্ট কাছাকাছি যাওয়া যায়। কোন মতাদর্শে আপনি বিশ্বাসী? ফারহানা আপু বলুন। আমি প্রশ্নটা আবার একটু করলে ভালো হয়। যেমন দেখা যায় যে অনেকে ভাবছে যে না, আমি আসলে ছোট স্বপ্ন দেখি, আমি ছোটর মধ্যেই খুশি আছি, একটু একটু করে আমি এগোবো। আমার হচ্ছে ছোট থেকে দেখবো, ঠিক আছে, সবকিছু এক লাফ উপরে উঠাও ঠিক না, স্লিপ খেয়ে পড়ে যেতে হবে। তা আমার কথা হচ্ছে, প্রথমে আমি যেটা বিশ্বাস করি, আমি ছোট থেকে আস্তে স্টেপ বাই স্টেপ উঠলে জিনিসটা যেমন শিখছি। এমন না যে ফ্যাশন ডিজাইনিং এর কিন্তু অনেকগুলো ধাপ আছে আপু। আমি এখন নতুন নতুন অনেকগুলো আরো কিছু কিছু শিখছি। এখন ট্রেন্ড এখন কি আসছে, বা আরো অনেক কাজ এখন আছে, তো আমি এখনো শিখছি। শেখার তো শেষ নাই। তো স্টেপ বাই উঠাই মনে হয় ভালো, কারণ এক লাফে উপর উঠে থেকে ঝরে পড়া থেকে মানে স্টেপ দিয়ে উপর উঠে। আবার অনেকে ভাবে যে ওই যে স্বপ্ন অনেক বড় দেখবো, যাতে করে কাছাকাছি একটা কিছু হবে। যেমন আমার বাসায় আমার বোন সবসময় বলে যে টার্গেট সবসময় অনেক বড় হতে হবে। রীতা আপু তো বলেন যে আসলে টার্গেট অনেক বেশি, টার্গেট অনেক বড় থাকতে হবে। আমি তখন তার কাছে যাব। যেমন আমি বাংলাদেশে বেশ কিছু কাজ আমি শুরু করেছি যেগুলো আমার আগে কেউ করে নাই। যেমন রান্নাকে শিল্পের পর্যায়ে নিয়ে আসা। ফারহানা আপা তো ঘর পর্যন্ত, আমি তো তা করি নাই। তারপর স্পা, সরি, বাংলাদেশে স্পার পায়োনিয়ার। আমি দেখলাম যে বাংলাদেশে স্যালন আছে, স্পা নাই। আমি তখন প্রায় থাইল্যান্ডে যেতাম এবং আমি খুব মাসাজ লাইক করতাম, বিশেষ করে ফুট মাসাজ। ওই সারাদিন হাঁটার পরে পা ব্যথা করতো, আর ওরা এত আরাম করে, এটাকে রিফ্লেক্সোলজি বলে, এবং এটা জানতে হবে এটা এক ধরনের অ্যানাটমি। তখন আমি বললাম যে আমি আমার হাজবেন্ডকে বললাম, আমি তো বাংলাদেশে কোথাও পাই নাই, এটা আমি শিখতে চাই এবং বাংলাদেশে আমি গিয়ে একটা স্পা খুলতে চাই। তো বলে ঠিক আছে, কোনো সমস্যা নাই, পড়ো। তারপরে আমাকে একটা স্কুলে ভর্তি করে দিল 3 মাস, ওকে 9 মাসের কোর্স। 9 মাসের কোর্স, আমি পুরো 9 মাসের কোর্স ফি সে দিয়ে দিল। কিন্তু আমি বলছি আমি 9 মাস থাকতে পারবো না, আমি 3 মাস থাকবো এবং 1 মাস করে থাকবো, আবার বাংলাদেশে যাব, আবার আসবো। লাস্ট পরীক্ষাটা আমি পরীক্ষার সময় গিয়ে 1 মাস থাকবো। আমি এইভাবেই কিন্তু থেকেছি, অনেক কষ্ট করেছি। আমার বাচ্চারা ছোট, ওই সময় আমাকে দৌড়াইতে হয়েছে, এই থাইল্যান্ড বাংলাদেশ একা একা দৌড়াচ্ছি, পড়াশোনা করতেছি। তারপরে এসে আবার নিজের ব্যবসা শুরু করলাম, তারপর ওটাকে স্ট্যাবলিশড করলাম। না, আমি না কোনো সময় থেমে যাই না। তারপরে যেমন কেরালার ইন্ডিয়াতে গেলাম, সেই ইন্ডিয়া ওদের ওই ক্যারালিয়ান যে মাসাজ থেরাপি, আর বিশেষ করে তখন আমার মনে হলো ওখানে গিয়ে আমার জীবন বোধ পাল্টে গেল। কারণ আয়ুর্বেদ যেটা আমি দেখেছি, আয়ু মিনস লাইফ, বেদ মিনস নলেজ। সুস্থ সুন্দর দীর্ঘজীবন লাভের যে বিজ্ঞান, সেটাই আয়ুর্বেদ। তখন আমার মনে হলো যে মানুষের জীবনে পিস, শান্তি দরকার, শান্তির চাইতে আর কিছু নাই। তখন ওখানে আমাদের আশ্রমে একজন গুরুজি ছিলেন, উনি আসতেন, আমাদেরকে যোগা করাতেন, এত ভালো লাগতো। তারপর তো আমি ওখানে পুরা পঞ্চকর্মার ফুল, পঞ্চকর্মা মিনস শুদ্ধিকরণ ক্রিয়া বলে, পিউরিফিকেশন অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড। তো ওইটা কমপ্লিট করে বাংলাদেশে এসে তখন আমি দেখলাম যে এটা যদি করতে হয় আমার বাংলাদেশে ডিগ্রি দরকার হবে, একদম মানে প্রপার। দেন আমি 4 বছরের মেডিকেল কমপ্লিট করছি বাংলাদেশে। মানে আমার মেয়ে তখন অনার্স পরে, মাত্র অনার্সে আমার মেয়ে ভর্তি হয়েছে, আর আমি আয়ুর্বেদ মেডিকেলে ভর্তি হলাম নর্থ সাউথে। মানে যাও যাও মা, পরীক্ষা দাও, এরকম করতাম।
বাহ, চমৎকার চমৎকার। সাপোর্টিং ফ্যামিলি থেকে মানে ভাইয়া বাচ্চা সবাই আপনাকে না আমার বাচ্চাও ওরকমই ছিল, তো ওরা দেখেছে ছোটবেলা থেকে মা কাজ করে। এদিকে ফারহানা আপুর পরিবার নিয়ে একটু শুনি, সেখানে কি অবস্থা? আসলে যে বললাম আমার আপুর যেমন ভাইয়া খুব আপুকে সাপোর্ট, আমি সেটা পাইনি সত্যি কথা। এজন্য যার জন্য আমার মাঝখানে একটু বন্ধ করে দিয়েছিলাম। আমি কখনোই চাইনি, শ্বশুরবাড়ি থেকে বলেন হাজবেন্ড বলেন, চাইনি যে ওদের মানে বউ কাজ করবে বা এটা মানে ওনাদের রক্ষণশীল মন মানসিকতার কারণে আপনার স্বপ্নটা আসলে এটা না। ওর তো গোপালগঞ্জে, আচ্ছা আমি চিটংয়ের মেয়ে, তো শ্বশুরবাড়িতে কখনো চাইনি যে ওরা মেইনলি হচ্ছে সবাই ডিফেন্সে ছিল শ্বশুর, তো ওরা কখনোই চায়নি যে ওদের বউ এইগুলো কাজ করবে বা এই সেক্টর। বাট আমি চুপচাপ থাকতাম, বাট মানে কখনো স্বপ্ন থেকে বের হতে পারিনি না। আমি বুঝাতে দেইনি ওদেরকে যে আমি চুপ করে আছি, বাট আমি আমারটাই চালিয়ে গেছি। হয়তো এটা একটু চুপ করে থাকে, আবার কিছুদিন বন্ধ করে রাখার, বাইরে তো চলে গেছিলাম আমি। কতদিন হলো তোমার বিয়ে? এখন 20 ইয়ার্স চলছে। আর হচ্ছে তারপরে হচ্ছে আমি ওটা কন্টিনিউ করার জন্য অনেক ফাইট করেছি, তো এখন আলটিমেটলি এখন কিছু বলে না। আচ্ছা, মানে এখন একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলেও এসেছে, কারণ আপনি তো আপনার কাজে খুব ভালো করছেন এবং এখন আপনার একটা আইডেন্টিটি আছে। আমি সব ক্ষেত্রেই দেখেছি যে মেয়েদেরকে আসলে ভীষণ প্রমাণ করতে হয় যে তুমি আমাকে কাজটা করতে দিলে আমি তোমাকে দেখিয়ে দিতে পারবো আমি ভালো করব। তার আগ পর্যন্ত সবাই মনে করতে থাকেন হয়তো যে না না ও বেশ নরম, ও পারবে না, কিংবা ওকে এই জায়গাটায় পাঠানো হয়তো ঠিক হবে না। কিন্তু মেয়েরা কিন্তু একটু মানে প্রত্যয়ী হলে তারা পারে না এমন কোনো কাজ নেই। আরে মেয়েরা যদি চায় সব কিছু করতে পারে, ইচ্ছাটা এখানে সবচেয়ে বড় জিনিস। আর ফ্যামিলি সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস, কষ্ট করার মতো মানে ওই মানসিকতা থাকতে হবে। যেমন আমি দুপুরের ঘুম কি জিনিস জানি না, আমার ফ্যামিলিতে আমার বোনরা ভাত খেয়েই দেখা যায় একটা ঘুম দেয়, আর আমি জানি না কি জিনিস। ওই রিল্যাক্সেশনের লাইফটা চাইলে দেখা যায় যে কাজটা আসলে হয় না। এদিকে আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, খুব জলদি আবার চলে আসবো, এসে জুমের সবার সাথে কথা বলবো, সঙ্গে থাকুন। স্বপ্ন আপনাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে, এই জন্যই তো আপনারা লেডিস ক্লাবে বসে আছেন এবং এত হাসি মুখে আমাদের সাথে গল্প করতে পারছেন। আমাদের স্ক্রিনে জুমের আইডি এবং পাসওয়ার্ড দেয়া আছে, কিন্তু যারা ইতোমধ্যেই চলে এসেছেন সবার সাথেই গল্প করতে পারবো কিনা সেটা নিয়েই মনে হচ্ছে একটা নার্ভাসনেস আমার ভিতর কাজ করছে। অনেক মানুষ আছি আমরা একসাথে, সবার কাছেই ছোট ছোট করে জানতে চাইবো যে কোন স্বপ্নটা আপনাকে এখনো বাঁচিয়ে রাখছে প্রতিদিন। সবাই ছোট ছোট করে 2 লাইন আমাদেরকে শেয়ার করবেন। সামান্তা, তোমার একটা স্বপ্নের কথা বলো। আপু, আমার হচ্ছে ভয়েস রিলেটেড কাজ করতে খুবই ভালো লাগে। আমি যাবতীয় ভয়েস রিলেটেড কাজ করতে চাই, আমার খুব ভালো লাগে। আর তুমি যদি নিজের পছন্দ মতো কাজ করো তাহলে তোমার সফলতা ইজিলি চলে আসবে। বাহ, খুব সুন্দর কথা বলেছো। কিন্তু আমি ভয়েস রিলেটেড কাজ ছোটবেলা থেকে ভাবতাম যে করতে পারবো না, বড় হয়ে আমি বাচিক শিল্পী হয়ে গেলাম, ভয়েস নিয়ে কাজ শুরু করে দিলাম, কথা বন্ধু হয়ে গেলাম। তো আসলে কথা নিয়ে কাজ করা আসলে ভীষণ অদ্ভুত একটা সেক্টর, খুব কঠিনও বটে। আমরা একটু চলে আসি, আমাদের কে যেন এসেছিল, নাহিদা নেলি আপু অনেক আগে এসেছিল, তিনি কি আছেন এখন? আছেন। নাহিদা আপু, আপনার কাছে এসে শুনি আপনার স্বপ্নের কথা। আসসালামু আলাইকুম রীতা আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। আপনি চিটং এ আনাদবাজার মহিলা কলেজে পড়েছেন, শুনে খুব ভালো লাগছে। আমি কিন্তু ওই কলেজেরই ছাত্রী। আচ্ছা আচ্ছা, তাহলে একটা হাই-ফাই হয়ে গেল। তো আসলে স্বপ্ন সবার তো আসলে, আমরা সবাই তো স্বপ্ন দেখি। আসলে ছোটবেলায় একটা স্বপ্ন ছিল আমার যে নাচ গান করবো, নাচ গান শিখবো। তারপর সেটা হয়নি, যেহেতু আমার বাবারা পছন্দ করতেন তো ওইটা হয়নি। তারপরে করে না, আমার বোনরা অবশ্যই সবাই অল্প বয়সে বিয়ে হয়ে যায়। তো বাবার একটা ইচ্ছা ছিল চাকরি করার, তো সেটা পূরণ হয়েছে, চাকরি করছি শ্বশুরবাড়িতে এসে। কিন্তু তো এই আছে আলটু, এখন বাচ্চাদের নিয়ে স্বপ্ন দেখে ওরা বড় হোক, ওরাই সবগুলো, এটাই হচ্ছে এখন বড় স্বপ্ন, এটাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপু। তন্দ্রা আপুর কাছে আসি। তন্দ্রা আপু এক একদিন এক একটা সুন্দর সুন্দর শাড়ি পরে আসেন, আমি এটার জন্য একটু তাকিয়ে থাকি যে আজকে তন্দ্রা আপু কি শাড়ি পরলো। আপু, আপনার একটা স্বপ্ন যেটা আসলে আপনার জীবনে আছে এবং সেটা আপনাকে বাঁচিয়ে রাখে।
আমাকে অনেক, তুমিও খুব প্রশংসা করছো সবাই। হ্যাঁ সবাই আমরা শোনা ভালো যায়? আছি। ভালো। হ্যাঁ শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি, বলুন। জি আপু স্বপ্ন তো আমরা অনেক দেখেছি ছোটবেলা থেকে, স্বপ্ন ওরা ডিস্টার্ব তন্দ্রা আপু, আপনার নেটওয়ার্কে একটু অসুবিধা হচ্ছে, আপনার কথা বেশিরভাগই কেটে যাচ্ছে, আপনাকে মনে হয় একটু কেটে আসতে হবে। আমরা দেখি যে রীতা পোদ্দার দিদির নেটওয়ার্কটা এখন কেমন, তার কাছে একটু শুনি যে কোন স্বপ্নটা আপনাকে সব সময় খুব উজ্জীবিত রাখে। অনেক ধন্যবাদ অহনা, আশা করছি ভালো আছো। রীতা আপা আপনি কেমন আছেন? রীতা আপা আমি ভালো আছি, আমার মিতা সেটা বলছিলাম আমি। হ্যাঁ, ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে, একদম বসন্ত বসন্ত লাগছে। আসলে আমার লেডিস আসলে ক্লাবে অনেক স্বপ্ন আসলে ছিল। না অটো বসন্ত চলে আসে, মানে এই যে সবার সাথে দেখা হয় জুমে, এত ভালো লাগে। আমি এই প্রত্যেকটা শনিবারের জন্য ওয়েট করি। শনিবারে আমার যদি অন্য কাজও থাকে আমি বলি নো, স্যাটারডেতে পারবো না আমি, কারণ আমার স্যাটারডে সন্ধ্যায় লেডিস ক্লাবে আসতেই হবে। হ্যাঁ বুকড, অন্য কোথাও গেলে আমরা নিয়ে চলে আসবো উঠিয়ে। ঠিক আছে রীতা, ঠিক বলেছো। জি দিদি হ্যাঁ, আপনার আপা, স্বপ্নের ঠিক কথাটা বলেছো। বলুন ছোট্ট করে। হ্যাঁ, আমার আসলে ছোটবেলার স্বপ্ন ছিল যে একটা চাকরি করব, খুব সুন্দর জীবন কাটাবো, কিন্তু আসলে পারিবারিক কারণে কিছুদিন মানে বাচ্চা হওয়ার পরে সেটা আর হয় নাই। আর এখন স্বপ্ন হচ্ছে, যেহেতু আমি মানে হস্তশিল্পের সবকিছু মোটামুটি একটু আমার আয়ত্তে আছে, খুব সুন্দর একটা বুটিক্স দেওয়ার যে ইচ্ছা আছে, যে আর কিছুদিন আসলে বাচ্চাদের সময় দিতে হবে, প্রায় 1 বছর। তারপরে এরকম যদি হয় কিনা আমি জানি না, ওই খুব ইচ্ছা যে কিছু একটা করার। বাহ, অনেক ধন্যবাদ আপু। ইতিমধ্যে স্বপ্নের দিকে এগোচ্ছি আমরা জাফরিন খুকু আপুর কাছে, আজকের বিষয় নিয়ে 2 লাইন শুনবো। জাফরিন খুকু আপু। আসসালামু আলাইকুম আপু, জি আপু, শুভ সন্ধ্যা। অহন আপুকে দেরিতে হলো শুভ জন্মদিনের শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ আপু। আর রীতা আপু, আমাদের কিউট কিউট রীতা আপু, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপু স্বপ্ন ছোটবেলায় যখন স্কুলে জিজ্ঞেস করতো কি হবা, বড় হলে ডাক্তার হবা না ইঞ্জিনিয়ার হবা, না এটা হবা না ওইটা হবা, তো তখন খুব না বুঝে বলে ফেলতাম যে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, না বুঝি। যখন একটু বড় হতে শিখলাম, একটু স্বপ্ন দেখা শুরু করলাম যে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর অ্যাডভোকেট হওয়ার খুব স্বপ্ন ছিল, তো অ্যাডভোকেট হতে পারিনি সংসারের কারণেই, সন্তানের কারণেই, বার কাউন্সিলের পরীক্ষাটা দিতে পারিনি। এখনো চাইলে দিতে পারি, কিন্তু এখন আর আমার সেই স্বপ্নটা এখন আরেকটা অর্জন হয়েছে, এখন হলো ওই অর্জনটা হয়নি, এখন সংসারী হয়েছেন। নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছি, তো আমার এখন লাইফে আর সেরকম কোনো স্বপ্ন নেই। তবে সবচেয়ে বড় স্বপ্ন এখন সন্তানদেরকে নিয়ে দেখি যে ওরা লাইফে সফল হোক এবং ওদের স্বপ্নটাকে ওরা পূরণ করুক। সব মায়েদের এই একটা স্বপ্ন যে আমার সন্তানের স্বপ্ন পূরণ হোক। আমরা যখন যেটা স্যাক্রিফাইস দিয়েছি, ওদের যেন স্যাক্রিফাইস করতে না হয়, ওরা যেন ওদের স্বপ্নটাকে সুন্দর সুন্দর আপু, অনেক ধন্যবাদ। শারমিন জাহান আপু আমাদের সাথে আছেন। শারমিন জাহান আপু একটু আসবেন কথা বলতে, আমি হোসনার আপুর কাছে নেক্সট আসবো। শারমিন জাহান আপু একটু আনমিউট করে আমাকে আপনার একটা স্বপ্নের কথা বলুন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অনেকগুলো স্বপ্নের মধ্যে ছোট্ট একটা স্বপ্ন বলি 2 লাইনে, সেটা হচ্ছে এখন আমি কাজ করি, আমার উদ্যোগটা হচ্ছে কেক নিয়ে। তো বাচ্চাদের পিছনে তো অনেক সময় দিই, ওদের স্বপ্নটা পূরণ হোক এটা তো চাই সব সময়। আমার ছোট্ট একটা ইচ্ছা হচ্ছে, আমার একটা ছোট্ট একটা শপ হবে। তো জানি না কতদূর আমি এগিয়ে যেতে পারবো, এটাই আমার এখন ইচ্ছা আর কি, স্বপ্নের পথে যাওয়ার। বাহ, চমৎকার। হোসনা আশা করি আপু পূরণ হবে ইনশাআল্লাহ, অবশ্যই আশা করি। হোসনা আপু, সবাই আপনার কাছে এসে একটু শুনতে চাই যে এমন কোন স্বপ্ন আছে যে স্বপ্নটার কথা এখন আপনি খুব ভাবেন যে এটা আমার স্বপ্ন ছিল এবং এই কাজটা আমি করতে চাইতাম? ধন্যবাদ আপু, খুব সুন্দর লাগতেছে অহনা আপুকে, থ্যাংক ইউ। তারপরে রীতা আপুকে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আপু হ্যাঁ শুনতে পাচ্ছি। হোসনার আপু কি আছেন? আচ্ছা, আপু যেহেতু আটকে গেছেন, আমরা রূপা আপুকে দেখতে পাচ্ছি অনেকদিন পরে, খুব রঙিন অবয়বে ভালো আছে। এই যে আছে আপু, আবার বলুন। না আনমিউট হয়ে গেছে।
আপু আপনার নেটওয়ার্কটা আবার কেটে যাচ্ছে, বারবার কেটে যাচ্ছে। হোসনে আপুকেও কেটে আসতে হবে, আজকে অনেকজনের নেটওয়ার্কে অসুবিধা হচ্ছে। রূপা আপু একটু জানান না আমাদেরকে আপনার কোনো একটা স্বপ্নের গল্প, ছোট্ট করে বলতে হবে, গল্প বলার সময় দিতে পারবো না আসলে। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, সবাইকে অনেক সুন্দর লাগতেছে, বিশেষ করে শনিবারে একটু সময় পাই, শুক্র শনিবার, এমনিতে আদারওয়াইজ 5 দিন তো অফিসেই থাকি। স্বপ্ন আসলে কি বলবো, 2 লাইনে বলতে গেলে হচ্ছে এখন যেটা আছি সেটাই স্বপ্ন, এটাতেই ভালো করা, যে কাজটা করতেছি সেটা ভালো করা, বাচ্চারা ভালো করুক, এটাই স্বপ্ন। বাহ, দোয়া করবেন আপু সবাই। সুন্দর সুন্দর। হোসনে আপু স্বপ্ন দেখি স্বপ্নের কথাটা বলতে পারেন কিনা? হোসনে আপু আনমিউট আছে, বলুন। হ্যাঁ, ধন্যবাদ অহনা আপু, খুব সুন্দর লাগতেছে থ্যাংক আপনাকে, ইউ। খুবই মিষ্টি কমনীয় লাগতেছে। আসসালামু আলাইকুম রিদা আপু, রিদা আপুকেও খুবই সুন্দর লাগতেছে। আপনার স্বপ্ন শুনতে রিদা আপু, চাই। হ্যাঁ আমি বলেন। আমার স্বপ্ন বলতেছি আপু। রিতা আপুর কাছেও একটা কথা বলার ছিল, আগে এটা হ্যাঁ বলি। বলেন বলেন স্বপ্নের কথা বলি। শিওর স্বপ্ন আপু, প্রথম স্বপ্ন তো হলো না, দ্বিতীয় স্বপ্ন হলো না, তৃতীয় স্বপ্ন বলতে আমার বড় ছেলেকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম, ইনশাআল্লাহ আল্লাহর মতো স্বপ্ন আমার পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটাই আমার স্বপ্ন ছিল, ওকে নিয়ে আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল, আল্লাহ আমার পূরণ করেছে। আর ছোটবেলার স্বপ্ন তো মা বাবা অনেক অবহেলায়, তো আর স্বপ্ন পূরণ হওয়ার কথা না। অনেক ধন্যবাদ হোসনে আপু। আমরা একটু হাসিনা আপুর কাছে আসবো। হাসিনা আপু, একটা স্বপ্নের কথা আসলে 3 দিন দিয়েও বলা যায় না, কিন্তু বলতে হবে খুব ছোট্ট করে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, সবাইকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে খুবই পছন্দের প্রিয় এই প্ল্যাটফর্মের দুজন উপস্থাপিকা, একদিন আগে আর পরে অহনা আপু এবং নাদিয়া আপুকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা এবং অনেক দোয়া। আমরা 2 বোন দেখেন কেমন একই সাথে আমাদের জন্মদিন 20-21। হ্যাঁ, আর হচ্ছে রিতা আপু যে একটা কথা বললো না, শনিবারের অপেক্ষায় থাকে, এটা আমার খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ যে এই ওয়েটিংটা আমাদের জন্য, সবার সাথে দেখা হয়, এতগুলা মুখকে দেখি আমি, আমার ভীষণ ভালো লাগে। শনিবারের একটা স্বপ্ন এটা আমি বলবো, বুঝছো? তো যাই হোক, নিজের স্বপ্নগুলো আল্লাহর রহমতে ট্রাগল যতটুকু করেছি আল্লাহ পূরণ করেছে। এখন স্বপ্ন হচ্ছে ছেলেটা ভালো একটা জায়গায় চান্স পাক, ছোট মেয়েটা একটু বাইরে যাইতে চাচ্ছে, ওটা ঠিকঠাক মতো আগায়া যাক, এটাই। অনেক ধন্যবাদ। মরিয়ম আপুর কাছে আসি। মরিয়ম আপু, আপনার কাছে এসে শুনি একটা স্বপ্নের কথা, যে স্বপ্নটা এখনো মাঝে মাঝে দেখেন। অনেক শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে। অহনা, শুভ জন্মদিন। তারপরে নাদিয়া আপা কোথায় আছো? নাদিয়া আপা, শুভ জন্মদিন। নাদিয়া আপু শুনতে পাবে, ঠিক আছে, বার্তা পৌঁছে দেব। অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অহনা, নাদিয়া আপু। তো হ্যালো, জি শুনতে পাচ্ছি আপু, বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি আজকে আমার ম্যারেজ ডে, বুঝছো? তো একটা ছোট্ট একটা কবিতা বলি আপু, একটু ছোট করে শুনে ফেলি, চলুন তাড়াতাড়ি। জি জি, ছোট্ট একটা কবিতা। কি দিব তোমায়, তুমি আমার পাখির কলকাকলি আর ফুলের সুরভি মাখা সোনালি সকাল, তুমি যেমন নদীর জলে চাঁদের আলো, তুমি আমার হাতের কাকন, কপালের টিপ, জীবনের যত সুন্দরতা। কি দিব তোমায়, যদি বা দিয়ে একটি কবিতার চাদর, তুমি নিবে? তাকে নিয়ে লেখা ছিল কবিতা, বললাম তার জন্য। একটা মিষ্টি কবিতা আপু, আমাদের প্রায়ই সুন্দর সুন্দর কবিতা লেখেন আপু। গ্রুপে পোস্ট করবেন, তাহলে আমরা একটু আবৃত্তি করার চেষ্টা করব, ছোট মানুষ সাহস করব আর কি। মিষ্টি আপু আছে, ফারহানা, নার্গিস আপু, রেবেকা আপু আমাদের সাথে, তানিয়া আপু আছে, মমি আপু যুক্ত হয়েছেন। আর কাউকে কি মিস করছি যার সাথে কথা হয়নি? আমার মনে হয় বাকি সবার সাথে কথা হয়েছে, যাদের নাম বলেছি তাদের সাথেই কথা হয়নি। ফিরে এসে খুব চেষ্টা করব সবার সাথে কথা বলতে, সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতি, কিন্তু হাতেও ছোট্ট সময়। এখন এসে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু স্টুডিওতে যাবার আগেও আপনাদের সাথেই কথা বলবো, কারণ রীতা আপুর একটা স্ট্রিক্ট অর্ডার আছে যে জুমে সবার সাথে কথা বলতে হবে, চাই যে সবাই কথা বলুক। তো সেখান থেকে সবাই আমাকে সহযোগিতা করবেন, এসেই আপনার স্বপ্নের কথাটা ছোট্ট করে 2 লাইন করে বলবেন। ঠিক আছে মিষ্টি আপু, আপনার স্বপ্নের কথা জানতে চাই, যেই স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের কটা পূরণ হয়েছে? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। জানি সময় অনেক কম, তাই বেশি কথা বলবো না। আপু, স্বপ্ন ছোটবেলা থেকে অনেক ছিল, কিছু পূরণ হয়েছে, কিছু হয়নি।
এখন সংক্ষেপে স্বপ্ন হচ্ছে বাচ্চারা মানুষ হবে, বি হেলদি এন্ড ওয়াইজ, হ্যাপি হবে, সাথে আমিও হ্যাপি থাকবো, হেলদি থাকবো, আর ওয়ার্ল্ড ট্যুর দেওয়ার একটা ইচ্ছা আছে। পৃথিবীর বিভিন্ন দেশে যাব, পৃথিবীর আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখার খুব শখ। জানি না আল্লাহ কতটুকু দেখাবে, বাট এটাই এখন আমার স্বপ্ন। বাহ, সুন্দর, সুন্দর, একদম সুন্দর। রেবেকা আপুর কাছে আসি তো, রেবেকা আপুর কাছে শুনি। হ্যাঁ, শুভ সন্ধ্যা অহনা। জি আপু। স্বপ্ন আসলে দেখতে হবে, স্বপ্ন জীবনে বাঁচা যাবে না। স্বপ্ন আমি দেখি, কিছু স্বপ্ন পূরণ হয়, কিছু হয় না। তবে একটা একটা আশা রাখতে হবে যে আমি এই স্বপ্নটা পূরণ করতে চেষ্টা করবো। এবং আমার কিছু কিছু স্বপ্ন পূরণ হয়েছে, কিছু হয়নি। ছেলেরা মানুষ হোক, ভালো হোক, একটা হয়েছে, আরেকটার আশায় আছি। আমরা একটু ঘুরে বেড়াবো, এই তো। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখতে চলা যাবে না। আর বেশিরভাগ স্বপ্নই আমাদের দেখা যায় খুব সাধারণ, খুব সিম্পল একটা বিষয়, বাট এটাই হয়তো আমাদের স্বপ্ন। অনেক ধন্যবাদ রেবেকা আপু। এদিকে আমি এসে নার্গিস আপুর কাছে, ফারহানা নার্গিস আপুর কাছে এসে জানতে চাই যে মাঝে সবসময় কি বাস্তববাদী স্বপ্নই দেখতে হবে, যে যতটুকু আমার লিমিটেশন বা যতটুকু আমার সাধ্য তার ভিতরেই কি স্বপ্ন দেখতে হবে, নাকি তার বাইরেও স্বপ্ন দেখা যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার আগে আমি একটু শুভেচ্ছা জানাই দিই, আন্তরিক দোয়া দিয়ে দেই নাদিয়া আপু, অহনা আপু আর মরিয়ম আপুকে, তিনজনকে। হ্যাঁ, আমার অনেক ভালোবাসা অন্তর থেকে। আর হ্যাঁ, বাস্তববাদী তো অবশ্যই আমাদের হতে হবে, তারপরও স্বপ্নবাজ আমরা সবাই। স্বপ্ন দেখতে খুব ভালোবাসি, বাস্তবতা সবকিছু ভুলে রেখে, এটাই আর কি। বাহ, সুন্দর। তানিয়া আপু, আপনার কাছে জানতে চাই আজকের টপিকের যে সত্যতা, আপনার কি মনে হয় আসলেই স্বপ্ন আমাদেরকে বাঁচিয়ে রাখে? তানিয়া আপু। ধন্যবাদ অহনা, শুভ জন্মদিন। আর স্টুডিওর সবাইকে খুব সুন্দর লাগছে। আর রীতা আপুকে সালাম জানাচ্ছি। আমার স্বপ্ন যেমন আমি রীতা আপাকে দেখে দেখে অনেক কিছু শিখেছি। রীতা আপা আমার একজন মানে আমার স্বপ্ন পূরণের একজন মানে পথ প্রদর্শক আমি বলতে পারি। আমি অনেক কিছু রীতা আপাকে ফলো করি। রীতা আপার সাথে দেখা হলে রীতা আপা খুব জড়িয়ে ধরে, আদর করে, খুব ভালো লাগে। আর স্বপ্ন তো সবারই থাকে। এখন আমরা যেহেতু সংসার জীবনে চলে এসেছি, এখন সংসারটাকে সুন্দর করে চালানো, সন্তানকে মানুষ করা, এটা হলো সবার বড় স্বপ্ন। আর আমার স্বপ্ন আরেকটা আছে, যে আমি মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করতে চাই। সেটা আমার একটা অনেক বড় স্বপ্ন। নিজের জন্য তো আসলে সবাই আমরা করি, কিন্তু মানুষের জন্য সাথে সাথে এই পৃথিবীতে এসেছি, মানুষের জন্য কিছু করা দরকার, সেটা নিয়ে আমি চলছি। দেখা যাক কতটুকু কি করতে পারি। অনেক ধন্যবাদ তানিয়া আপু। মমি আপুর কাছে আসতে চাই। মমি আপু, স্বপ্ন নিয়ে আপনার ভাবনা? আর যে হলো টেলিভিশনের সাউন্ডটা বাড়িয়ে রেখেছেন তিনি বন্ধ করে দিন। শুভ জন্মদিন অহনা আপু, রীতা আপু, অনেক অনেক অভিনন্দন আপু। রীতা আপু আর নতুন একটা টেলিভিশনের আওয়াজ কমাতে হবে। টেলিভিশন চলছে, আচ্ছা বলে দিন। হ্যাঁ, আমার তো চলছে না আপু, আমি অন্য রুমে। বাকিদের মিউট করে দিতে হবে, আপনি বলুন। কথা হারিয়ে গেল। আপু বলুন, আপনার স্বপ্ন নিয়ে কথা বলুন। বলছি যে স্বপ্ন তো মানুষ প্রতিনিয়ত দেখে, তেমনি আমিও দেখি। আর নেক্সাস লেডিস ক্লাবের মাধ্যমে আমরা আমাদের নতুন ভাবে উৎসাহ পাচ্ছি। প্রায় 3 বছর স্বপ্ন দেখছি এবং উৎসাহ পাচ্ছি। আর আমারও একটা স্বপ্ন, আমি আমার উদ্যোগকে অনেক দূর এগিয়ে নিতে চাই। এটাই আমার জীবনের এখন শেষ স্বপ্ন আপু। বাহ, কি সুন্দর একটা স্বপ্ন। আমরাও চাই যে আপনার উদ্যোগ এগিয়ে যাক। সবাইকে ধন্যবাদ। থাকবেন সাথে, কোথাও যাবেন না। আমরা কি গেছি এখনো? আমরা আছি। ছোট্ট করে একদম একই মানে শেষের দিকে যেহেতু চলে এসেছি, দুজনের কাছে ছোট ছোট করে জানতে চাই, রীতা আপু অ্যান্ড ফারহানা আপু, যে অনেক সময় স্বপ্ন পূরণ না হলে মানুষ দেখা যায় বাঁচিয়ে রাখার বদলে বাঁচতেই চায় না, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আমার মনে হয় থাকে না যে সবার আসলে যেটা আপনি বলেছেন, সবার উদ্দেশ্য এটা স্বপ্নটা পূরণ হয় না। বাট আমার মনে হয় ওটাতে নিরাশ না হয়ে মানে
মানে সামনে এগিয়ে চেষ্টা তো করতে হবে, আপনি তো ওইটা হার মানা যাবে না। তো আমার কথা হচ্ছে যে আমি এগিয়ে তো থাকবো, বাট পরে সবকিছুর উপর আপস এন্ড ডাউনস আসবে, তাও থামা যাবে না, নেভার গিভ আপ। একেবারে আপু, এটাই আমি বলছিলাম, আপনি তো কাউন্সিলিং করেন, আপনি দেখেন যে একটুখানি স্বপ্নের এদিক ওদিক হলো অমনি মানুষ বিমর্ষ হয়ে পড়ে, ডিপ্রেশনে চলে যায়। তো আমি একটা কথা যেটা বলতে চাই যে আমাদের স্বপ্নের পৌঁছতে গেলে আমাদেরকে বহুবার হোঁচট খেতে হয়, অনেক আবার নতুন করে শুরু করতে হয়, তারপরেই দেখা যায় যে ওই লক্ষ্যে পৌঁছানো যায়। এবং যতবার আমরা হোঁচট খাই, যতবার আমাদের একটা সমস্যার সম্মুখীন হই, তত কিন্তু শক্তি আমরা সঞ্চয় করি এবং নতুন করে বাঁচি। তা আমার মনে হয় স্বপ্ন থাকবে, স্বপ্ন নিয়েই আমরা বাঁচবো, তবে স্বপ্নকে পূরণ করার জন্য যে কাজগুলো আছে সেগুলো করতে ভুলবো না। একেবারেই আমরা সেই সুন্দর সুন্দর কথার সাথেই আসলে আমাদের আয়োজনের শেষ প্রান্তে চলে আসলাম। একটা কথা আছে, ইংরেজি প্রবাদ, হোয়াট ডাজ নট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার, অর্থাৎ যা কিছু আপনাকে মেরে ফেলে না তা কিন্তু আপনাকে আরো শক্তিশালী করে। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রচুর স্বপ্ন দেখুন, স্বপ্ন পূরণে প্রচুর কাজ করুন এবং স্বপ্ন অবশ্যই আপনাকে বাঁচিয়ে রাখবে, এবং সেটাই হোক যাতে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।